এই যে দুনিয়াটা এত দ্রুত পাল্টাচ্ছে এর সাথে তাল মেলানোর সেরা উপায়টা কি হতে পারে? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে একদম নতুন এক ধরনের শেখার পদ্ধতির মধ্যে। চলুন এই ব্যাপারটা নিয়েই আজ গভীরে যাওয়া যাক। আচ্ছা, একবার ভাবুন তো, যদি প্রত্যেকটা চাকরির একটা করে এক্সপাইরেশন ডেট থাকত, কেমন হতো ব্যাপারটা? শুনতে অদ্ভুত লাগলেও এটা কিন্তু এখন আর কোনো কল্পনা না, বরং আমাদের সময়ের এক কঠিন সত্যি। এই সত্যিটা ভালো করে বোঝার জন্য চলুন একদম ১৯৪০-এর দশকে ফিরে যাই। একটা গল্প শোনা যাক। এটা হলো দুই ভাইবোনের গল্প, যাদের ভাগ্য কিন্তু দুটো একদম আলাদা পথে চলে গিয়েছিল। ভাইটা কাজ করতেন একজন টাইপ সেটার হিসাবে, মানে হাতে করে সীসা গলিয়ে বই ছাপানোর জন্য একটা একটা করে অক্ষর সাজানো হতো। বেশ কঠিন কাজ। আর তার বোন ছিলেন একজন অ্যানিমেটর, সিনেমার জন্য ফ্রেম বাই ফ্রেম ধরে ধরে চরিত্র আঁকতেন। বোঝাই যাচ্ছে দুজনের কাজই তাদের নিজ নিজ দুনিয়ায় অনেক গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু এরপরেই আসলো এমন এক প্রযুক্তি যা সবকিছু ওলটপালট করে দিল। নাম তার কম্পিউটার। আর এই এক প্রযুক্তি তাদের দুজনের জগৎটা পুরোপুরি বদলে দিল। আর তাদের সামনে এনে দাঁড় করালো এক কঠিন সিদ্ধান্ত। আর তাদের সিদ্ধান্তের ফলাফল রীতিমতো চমকে দেওয়ার মতো। ভাবা যায়, যেখানে একসময় ৮০,০০০ টাইপসেটারের কাজ ছিল, সেই সংখ্যাটা হু হু করে কমে দাঁড়ালো মাত্র ২০,০০০-এ। আর বোনের চাকরিটা, ওটা তো পুরোপুরি শেষ হয়ে গেল। কিন্তু ভাই কিন্তু থেমে থাকেননি। তিনি নতুন স্কিল শিখলেন, গ্রাফিক ডিজাইন আর ডেস্কটপ পাবলিশিংয়ের দুনিয়ায় ঢুকে পড়লেন। ফলাফল, যেখানে আগে ১০ জন মিলে একটা কাজ করত, তিনি একাই তার চেয়ে ভালো কোয়ালিটির কাজ করতে শুরু করলেন। তফাৎটা ছিল একটাই, নিজেকে নতুন করে শেখানোর ক্ষমতা। আসলে এই ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখা যায় যে প্রযুক্তিগত পরিবর্তনের এই স্রোতটা বারবার ফিরে আসে। আর এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন বা নকশা মেনে চলে, যেটাকে বলা হয় ইনভার্টেড ইউ কার্ভ। এর একটা দারুণ উদাহরণ হল, ধরুন ১৯০০ সালের প্রথম দিকের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। চলুন দেখি তো ঠিক কী ঘটেছিল তখন। যখন অটোমেশন আসলো, মানে স্বয়ংক্রিয় প্রযুক্তি, তখন তো সবার মাথায় হাত। সবাই ভাবল এই বুঝি চাকরি গেল। কিন্তু হলো ঠিক তার উল্টোটা। কাপড়ের দাম গেল কমে আর চাহিদা গেল হু হু করে বেড়ে। ফলে চাকরি কমার বদলে উল্টো আরও বাড়তে শুরু করল। এরপর একটা সময় আসলো যখন বাজারটা যাকে বলে একদম টইটুম্বুর হয়ে গেল। ইন্ডাস্ট্রি তার প্রোডাকশনের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেল, আর নতুন চাকরি তৈরি হওয়াও একরকম থেমেই গেল। আর শেষে কি হলো? যখন প্রোডাকশন চাহিদার থেকেও বেশি হয়ে গেল, তখন মাইনে কলতে শুরু করলো আর চাকরিও চলে যেতে লাগলো। এইভাবেই তৈরি হলো সেই ইনভার্টেড ইউ কার্ভ। এর থেকে আসল শিক্ষাটা কি? টিকে থাকতে হলে ক্রমাগত নতুন জিনিস শিখতে হবে, শুধু নিজের ফিল্ডে নয়, প্রয়োজনে অন্য ফিল্ডেও। তাহলে আসল প্রশ্নটা হলো, এই যে ক্রমাগত শেখার কথা বলা হচ্ছে, তার সেরা উপায়টা কি? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের সময়েরই একজন জিনিয়াসের শেখার পদ্ধতির মধ্যে। এই পদ্ধতির নাম হল প্রজেক্ট বেসড লার্নিং, বা সংক্ষেপে পিবিএল। সোজা কথায় এটা এমন একটা পদ্ধতি যেখানে কোনো বইয়ের থিওরি দিয়ে শুরু না করে বরং একটা বাস্তব সমস্যা সমাধানের মাধ্যমে শেখা হয়। এই পদ্ধতির এক জীবন্ত উদাহরণ হলেন ডেমেস হাসাবিস। ভাবুন একবার, মাত্র ৪ বছর বয়সে দাবা খেলা শুরু, ৮ বছরেই কোডিং করে গেম বানানো, আর ১৩ বছর বয়সে চেস মাস্টার। এরপর ২০১০ সালে তিনি প্রতিষ্ঠা করেন ডিপ মাইন্ড। ডিপ মাইন্ডের লক্ষ্যটা কিন্তু কোনো ছোটখাটো কিছু ছিল না। তাদের মিশন ছিল বুদ্ধিমত্তার সমাধান করা, মানে ইন্টেলিজেন্সকেই সলভ করে ফেলা। কারণ তারা বিশ্বাস করত, একবার যদি একটা বুদ্ধিমান মেশিন বানানো যায়, তাহলে সেটা দিয়েই বাকি সব কিছু তৈরি করা সম্ভব হবে। হাসাবিজের এই সাফল্যকে বাইরে থেকে জাদুর মতো মনে হতে পারে, কিন্তু তার পদ্ধতিটা ছিল খুবই সহজ এবং পুরোপুরি প্রজেক্ট ভিত্তিক। প্রথম ধাপ, জটিল সব গেম যেমন অ্যাটারি, গো, স্টারক্রাফট 2 এগুলোকে মাস্টার করার প্রজেক্ট হাতে নেওয়া। দ্বিতীয় ধাপ, সেই গেমগুলোতে বিশ্বের সেরা খেলোয়াড়দের হারানো। আর শেষ ধাপ, এই যে শেখাটা হলো, সেটাকে বাস্তব দুনিয়ার সমস্যা সমাধানে কাজে লাগানো। তো গেম জেতার পর তারা হাত দিল জীববিজ্ঞানের সবচেয়ে কঠিন সমস্যাগুলোর একটার দিকে, প্রোটিন ফোল্ডিং। এই সমস্যাটা যে কত বড় তা বোঝাতে একটা তথ্য দিই। কয়েক দশক ধরে সারা পৃথিবীর সমস্ত বিজ্ঞানীরা মিলে মাত্র ১.৫ লক্ষ প্রোটিনের গঠন ম্যাপ করতে পেরেছিলেন। আর ডিপ মাইন্ডের এআই অ্যালফাফোল্ড, সেটা শুধু ২০২২ সালেই প্রায় ২০ কোটি প্রোটিনের গঠন ম্যাপ করে ফেলল, আর পুরোটাই বিনামূল্যে সবার জন্য উন্মুক্ত করে দিল। এটা ছিল একটা অবিশ্বাস্য সাফল্য, যা চিকিৎসা বিজ্ঞানকে এক লাফে অনেকগুলো বছর এগিয়ে নিয়ে গেছে। এখন প্রশ্ন আসতেই পারে, এই প্রজেক্ট বেসড লার্নিং বা পিবিএল এটা এত পাওয়ারফুল কেন? চলুন এর পেছনের কারণগুলো একটু খুঁজে দেখি।
আমরা যেভাবে পড়াশোনা করে এসছি সেখানে কি হয়, প্রথমে থিওরি পড়ি, তারপর ভাবি আচ্ছা এই জ্ঞানটা কোথায় কাজে লাগাবো। এটা অনেকটা একটা চাবি হাতে নিয়ে সঠিক তালা খোঁজার মতো। অন্যদিকে পিবিএল শুরুই হয় একটা তালা দিয়ে, মানে একটা সমস্যা দিয়ে। আর প্রশ্নটা থাকে এই তালাটা খোলার জন্য আমার কোন চাবিটা দরকার, মানে কোন জিনিসটা শিখতে হবে। পিবিএলের কয়েকটা দারুণ সুবিধা আছে। ১ নম্বর হল স্পষ্টতা, মানে কেন শিখছি সেই কারণটা সবসময় চোখের সামনে থাকে। ২ নেটওয়ার্কিং, একটা বাস্তব সমস্যা নিয়ে কাজ করতে গেলে এমনিতেই এক্সপার্টদের সাথে যোগাযোগ তৈরি হয়। ৩ নম্বর ফ্লেক্সিবিলিটি, মানে যেভাবে খুশি যে বিষয় খুশি শেখার স্বাধীনতা থাকে। আর সবশেষে আত্মবিশ্বাস, যখন নিজের হাতে বাস্তব কিছু একটা তৈরি করা যায় তখন দক্ষতার আসল প্রমাণটা পাওয়া যায়। তো এত কিছু শোনার পর মনে হতেই পারে এই পদ্ধতিটা কিভাবে শুরু করা যায়। আসুন প্রথম প্রজেক্ট শুরু করার কয়েকটা সহজ উপায় দেখে নেওয়া যাক। শুরু করাটা কিন্তু একদমই কঠিন না। প্রথম কাজ হলো এমন একটা বাস্তব সমস্যা বেছে নেওয়া যেটা নিয়ে কাজ করতে ইচ্ছে করে। এরপর অনলাইনে নিজের ফিল্ডের নাম লিখে তার সাথে প্রজেক্ট বেসড লার্নিং জুড়ে দিয়ে একটা সার্চ দিন। দেখবেন গিটহাবের মতো অনেক প্ল্যাটফর্মে হাজার হাজার প্রজেক্ট চলছে যেখানে চাইলে যুক্ত হয়ে যাওয়া যায়। শেষ করার আগে নাভাল রাবিকান্তের একটা কথা মনে রাখা খুব জরুরি। তিনি বলেন ১০,০০০ ঘণ্টা আপনাকে অভিজ্ঞতা দেবে, কিন্তু ১০,০০০ বার চেষ্টা করা আপনাকে দেবে আসল দক্ষতা। এর মানেটা খুব গভীর। শেখা মানে শুধু ঘণ্টার পর ঘণ্টা সময় দেওয়া নয়, বরং একটা সমস্যাকে নিয়ে বারবার চেষ্টা করা, ভুল করা আর সেই ভুল থেকে শেখা। আর এটাই হলো একজন জিনিয়াসের মতো করে শেখার আসল রহস্য।